আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রেলি আপডেট বিডিতে। সাথে আছে আমি তারিন আক্তার হ্যাপি। গণপরিবহন বন্ধ, পথে পথে ভোগান্তি, রিক্সা সিএনজির ভাড়া দ্বিগুণ তিনগুণ। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে দেশ জুড়ে সীমিত পরিসরে লকডাউন শুরু হয়েছে। তবে গণপরিবহন বন্ধ রেখে চালু রাখা হয়েছে সরকারি বেসরকারি অফিস। এতেই বিপত্তি ঘটেছে। সকাল থেকে রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও গাড়ি পাননি অফিসগামীরা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সকাল 7টার পর রাজধানীর সড়কগুলোতে মানুষের ভিড় বাড়তে থাকে। মোড়ে মোড়ে হাজার হাজার অফিসগামীদের নিরীহভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকেই উপায় না পেয়ে হেঁটেই যেতে দেখা গেছে। এদিকে বাস না থাকায় সুযোগটা কাজে লাগাচ্ছেন সিএনজি চালিত অটোরিকশা, উবার, মোটরসাইকেলের চালকরা। স্বল্প দূরত্বে ভাড়া হাঁকাচ্ছেন দ্বিগুণ তিনগুণ। বাধ্য হয়ে অনেক যাত্রী 100 টাকার ভাড়া 300 টাকা দিয়ে গন্তব্যে যাচ্ছেন, তাও আবার এক সিএনজিতে 4 জন বসে গাদাগাদি করে। এদিকে গণপরিবহন সংকটে সড়কে দাপট দেখাচ্ছেন রিক্সা। সুযোগ পেয়ে কয়েক গুণ ভাড়া হাঁকাচ্ছেন তারা। পকেটে টাকা যাচ্ছে সাধারণ মানুষের। গাড়ি না পেয়ে অনেকে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যের দিকে রওনা হচ্ছেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী জাহানারা ইসলাম বলেন, সকালে অফিসে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় নেমে হতস্তম্ভ হই। শুধু মানুষ আর মানুষ, কোনো বাস নেই, কোনো সিএনজি বা রিক্সা দেখলেই হুমড়ি খেয়ে পড়ছেন সবাই। রামপুরা ব্রিজ থেকে কিছুটা হেঁটে মোড়ল বাড্ডা থেকে শাহজাদপুর পর্যন্ত রিক্সায় এসেছি। 50 টাকার ভাড়া দিতে হলো 100 টাকা। অফিসের উদ্দেশ্যে সকাল 8টায় বের হয়ে শ্যামলী স্কোয়ারের সামনে 2 ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো সিএনজি মোটরসাইকেল পাননি মুস্তাকিম। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জনসাধারণের চলাচলের জন্য কোনো বাস চোখে পড়েনি, সিএনজিও নেই। রাস্তার দুপাশে ঘন্টার পর ঘন্টা অফিসগামীর অপেক্ষা পান মানুষগুলো অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। স্বল্প দূরত্বে ভাড়া দ্বিগুণ চাচ্ছেন রিক্সা চালকরা। এইদিকে গাড়ি না পেয়ে কেউ কেউ পিকআপে উঠেও অফিসে যাওয়ার চেষ্টা করছেন। গণপরিবহন বন্ধ থাকায় এভাবে রাজধানীতে অফিসগামী যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। আওয়ামী লীগ পালানোর দল নয়, বলেছেন ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাটি ও মানুষের আস্থার ঠিকানা আওয়ামী লীগ পালানোর দল নয়। আওয়ামী লীগের শিকড় এদেশের মাটির অনেক গভীরে। এদেশের সকল অর্জন ও মানুষের সুখ দুঃখের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগ ও শেখ হাসিনা। তাই পালানো যাদের স্বভাব, তারাই পালানোর কথা ভাবে ও বলে। জনগণই আওয়ামী লীগের শক্তি ও ঠিকানা। জনগণ জেগে উঠলে নাকি আওয়ামী লীগ পালানোর পথ খুঁজে পাবে না। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাব ওবায়দুল কাদের আজ সোমবার সকালে এসব কথা বলেন। সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংকালে তিনি আরও বলেন, জনগণের সম্পদ লুটনকারী বিএনপি পলায়নতর রাজনীতিতে অভ্যস্ত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি ভুলে গেছেন তাদের কোনো নেতা মুসলেখা নিয়ে লন্ডনে পালিয়েছে? দেশের মানুষ তা ভালো করেই জানে। বড় বড় কথা না বলে সাহস থাকলে সেই দুর্নীতিবাজ নেতাদের বিদেশ থেকে ফিরিয়ে আনার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনগণ জেগে উঠেছে বলে বিএনপির মুখোশ উন্মোচিত হয়েছে এবং সাম্প্রতিক নির্বাচনগুলিতে বিএনপির ভরাডুবি ঘটেছে। বিএনপির অপরাজনীতি এখন মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে, তাই মানুষ এখন আর তাদের বিশ্বাস করে না। ওবায়দুল কাদের বলেন, বিরোধী দল হিসেবে বিএনপি শক্তিশালী হোক, কোমর ভাঙা মেরুদণ্ডহীন ও সিদ্ধান্তহীনতায় ভুগছে কোনো দল বিরোধী দল হিসেবে সফল হতে পারে না। বিরোধী দল শক্তিশালী ও দায়িত্বশীল হলে গণতন্ত্রের বিকাশের পথ অধিকতর মিশ্র হবে। সিলেটের ওসি পদায়নে পুলিশ সুপারের চমক, দুর্নীতি ঠেকাতে অভিনব পন্থা। বদলি বাণিজ্য তদবির ও রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নের বিশেষ উদ্যোগ নিয়েছেন সিলেট জেলার পুলিশ। পরিদর্শকদের মেধা, বুদ্ধিমত্তা, সার্ভিস রেকর্ড, অতীতের অভিজ্ঞতার মানদণ্ড পর্যালোচনা করে সিলেট জেলা পুলিশের আওতাধীন থানাগুলোতে চলছে ওসি পদায়ন। পদায়নের আগে সংশ্লিষ্ট কর্মকর্তারাও জানতে পারছেন নতুন কর্মস্থল ও দায়িত্ব সম্পর্কে। হঠাৎ হাতে পৌঁছাচ্ছে নতুন কর্মস্থলে যোগদানের চিঠি, তাই এটাকে চমক হিসেবে আখ্যায়িত করেছেন পুলিশ কর্মকর্তারা। আগে থেকেই বদলি ও পদায়নের ব্যাপারে কোনো আলোচনা না থাকায় রাজনৈতিক তদবিরের কোনো সুযোগ থাকছে না। বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন দায়িত্ব নেওয়ার পর থেকেই এই পদ্ধতিতে ওসি পদায়নের ফলে প্রশংসা কুড়িয়েছেন সুধীমহলে। গেল 2 বছরে সিলেট জেলা পুলিশের আওতাধীন সবকটি থানায় নতুন ওসির পদায়ন হয়েছে। যোগদানের পর সিলেটের গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী কানাইঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জ থানার নতুন ওসি পদায়ন করেছেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন। জেলার চুকশ কর্মকর্তা সীমান্তবর্তী থানাগুলো পদায়ন করার কমে আসছে চোরাচালান ও মাদক পাচার। এইসব থানায় যোগদানকারী ওসিরা আগে থেকেই জানতেন না তাদের পদায়নের কথা। সর্বশেষ গত 22 জুন গোয়াইনঘাট থানার ওসি হিসেবে পদায়ন হয় ফেঞ্জুগঞ্জ থানার পরিদর্শক পরিমহল দেব। নতুন কর্মস্থলে যোগদানের আগে তিনি জানতে পারেননি তাকে গোয়াইনঘাটের ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। সম্প্রতি বিশ্বনাথ থানায় গাজী আতিউর রহমান ও বালাইগঞ্জে নাজমুল ইসলাম ওসি হিসেবে দায়িত্ব পান।
অথচ এই দুইজন তাদের পদায়নের ব্যাপারে কিছুই জানতেন না। দাপ্তরিক কাজে পুলিশ সুপার কার্যালয়ে এসে তারা পোস্টিংয়ের বিষয়টি জানতে পারেন। এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন জানান, বর্তমানে আইজিপি পুলিশকে আধুনিক ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলায় কাজ করছেন। তাই অভ্যন্তরীণ দুর্নীতি বন্ধের, বদলি ও পদায়নের স্বচ্ছতা আনা হচ্ছে। তাই থানায় ওসি নিয়োগে যেতে কোনো রকম অনৈতিক কর্মকাণ্ড না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে, যাতে অভিযোগ না ওঠে। সেই জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে স্বচ্ছতার সাথে বদলি ও পদায়নের কাজ চলছে। এতে জনসাধারণকে হয়রানিমুক্তভাবে সেবা প্রদানেরও সম্ভব হচ্ছে। নিম্নমানের ইরানি ভিটামিন ব্যবহারে বাধা দিয়ে হুমকিতে রেলের ইঞ্জিনিয়ার। মানহীন ইরানি ভিটামিন তৈরি হচ্ছিল কুড়িগ্রামের নতুন রেলওয়ে স্টেশনের সংযোগ সড়কটি। এতে জোর আপত্তি তোলেন তদারকি দায়িত্বে নিয়োজিত রেলওয়ের একজন ইঞ্জিনিয়ার। এ কারণে তাকে বদলির হুমকি দিয়েছেন অভিযুক্ত ঠিকাদার। ক্ষুব্ধ এলাকাবাসী বলছেন, তাদের দীর্ঘদিনের দাবির মুখে সড়কের উন্নয়নের কাজ শুরু হয়, নিম্নমানের ভিটামিন দিয়ে সড়কের মান খারাপ করায় তারা মেনে নেবে না। বিশেষজ্ঞরা বলছেন, আমদানিকারকের একটি সিন্ডিকেট রাগডাল ছাড়াই কৌশলে দেশে ইরানি ভিটামিন চালান আনছে। সংযুক্ত আরব আমিরাতেই উৎপাদিত দাবি করা হলেও এসব ভিটামিন উৎপাদন হচ্ছে আমদানি নিষেধাজ্ঞা দেশ ইরান থেকে। ইরানে 80 থেকে 100 গ্রেডের ভিটামিন নিয়ে সংযুক্ত আরব আমিরাতে এনে ভেজাল মেশানো হয়। শেষ পর্যন্ত বাংলাদেশে যখন এটা পৌঁছায় সেই ভিটামিন তখন আলগাত্তা। পরীক্ষা ছাড়া তারা খালাসু হয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দরে। সড়ক বিশেষজ্ঞরা এসব ভিটামিনের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলে আসছে। খোদ সরকার সংশ্লিষ্ট সংস্থার এই মানহীন ভিটামিন ব্যবহার না করতে নিষেধাজ্ঞা জারি করেছেন, কিন্তু ভেজাল ভিটামিন ব্যবহার চলছেই। সর্বশেষ কুড়িগ্রামে হাতে নাতে ওই ভিটামিনের ব্যবহার ধরা পড়ল। 2.5 টাকা অনিয়মে চাকরিচ্যুত, 3 যুগ পর বেতন ভাতা দিতে রায়। মাত্র 2.5 টাকা অনিয়মে অভিযোগে সাবেক রাষ্ট্রপতি হুসাইন আহমেদ এরশাদের সামরিক আদালতে চাকরিচ্যুত হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওবায়দুল আলম আকনের। জেল জরিমানাও হয়েছিল সে সময় ওই পাট সম্প্রসারণ সহকর্মীর। অবশেষে 3 যুগ পর দেশের সর্বোচ্চ আদালতের রিভিউ রায়ে আকন ফিরে পাচ্ছেন তার হারানো চাকরির সব বেতন ভাতা। আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ রায় হয়। জানা গেছে, মাত্র 2.5 টাকা বেশি দামে সরকারি পাট বীজ বিক্রির অভিযোগে 1982 সালের 15 এপ্রিল পাট সম্প্রসারণের সহকারী মোহাম্মদ ওবায়দুল আলম আকনকে গ্রেফতার করা হয়। তারপর ওই বছরের 27 সেপ্টেম্বর এরশাদের সামরিক আদালত আকনকে চাকরিচ্যুত করার পাশাপাশি 2 মাসের জেল ও 1000 টাকা জরিমানা করেন। এর প্রায় 30 বছর পর সামরিক আদালতে সেই সাজা ও চাকরিচ্যুতির সিদ্ধান্ত চেঞ্জের পর 2012 সালের হাইকোর্টের রিট করেন ওবায়দুল আলম আকন। সেই রিটে চাকরিচ্যুত থেকে অবসরে যাওয়ার নির্ধারিত সময় পর্যন্ত সকল সুযোগ সুবিধা সমুদয় বেতন ভাতা পেতে নির্দেশ চাওয়া হয়। এই রিটের শুনানি নিয়ে 2017 সালের 20 নভেম্বর হাইকোর্টে ওবায়দুল আলম সাজার অবৈধ ঘোষণা করেন। এ রায়ে তার চাকরি থেকে অবসর গ্রহণ পর্যন্ত সকল বেতন ভাতা সহ যাবতীয় পাওনা দিতে নির্দেশ দেওয়া হয়। তবে হাইকোর্ট রিটের এই রায়ের বিরুদ্ধে 2018 সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আপিল করে। এই আপিলের শুনানি নিয়ে 2020 সালের 8 মার্চ রায় দেন আপিল বিভাগ। সে রায়ে ওবায়দুল আলম আকনের বেতন ভাতা সংক্রান্ত হাইকোর্টের রায়ের অংশ বহাল রেখে সামরিক আদালতের সাজা অবৈধ ঘোষণায় সংক্রান্ত অংশটি বাদ দেওয়া হয়। তবে ওই পুনরায় পুনর্বিবেচনা রেখে রিভিউ আবেদন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সে আবেদন খারিজ করে আজ সোমবার রায় দেয় আপিল বিভাগ। আদালতে ওবায়দুল আলম আকনের পক্ষে শুনানির রায় আইনজীবী প্রবীর নিয়োগী, আর রাষ্ট্রীয় পক্ষে শুনানি দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.কে মোরশেদ। লকডাউন নিয়ে বরাবর প্রজ্ঞাপন, অস্থিরতার প্রকাশ। করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে সরকারের মধ্যে অস্থিরতা কাজ করছে বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলছেন, লকডাউন নিয়ে বরাবর প্রজ্ঞাপন ও সিদ্ধান্ত পরিবর্তনে সেই অস্থিরতা প্রকাশ পাচ্ছে। আজ সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় হাসানুল হক ইনু এসব কথা বলেন। করোনা মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতারও অভিযোগ তোলেন তিনি। জাসদের সভাপতি বলেন, সরকারের ভেতর তিনি অস্থিরতা লক্ষ্য করছেন। গত কয়েকদিনে লকডাউন শাটডাউন নিয়ে প্রজ্ঞাপন জারি এবং তা ঘন ঘন সংশোধন, কয়েক ঘন্টার মধ্যে অদল বদল, এ নিয়ে বিভিন্ন বক্তব্য বিবৃতির মধ্যে দিয়ে অস্থিরতা প্রকাশ পাচ্ছে। ইনু বলেন, প্রজ্ঞাপনের পরস্পর বিরোধী বক্তব্যও রয়েছে। এরকম পরিস্থিতিতে এটা বাঞ্ছনীয় নয়। করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সহ 9টি মন্ত্রণালয় সম্পর্কিত। এই 9টি মন্ত্রণালয়ের সমন্বয়হীনতাও লক্ষণীয়। গণমাধ্যমে প্রকাশিত খবরের সঙ্গে প্রসঙ্গ টেনে
সাবেক মন্ত্রী ইনু বলেন, করোনায় মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে। শহরেই নয়, জেলা উপজেলাও সংক্রমণ বেড়েছে। ঘরে ঘরে অসুস্থ। জেলা উপজেলায় রোগীর জন্য বেড পাওয়া যাচ্ছে না, অক্সিজেনের জন্য হাহাকার চলছে। সরকারও বিষয়টি নিয়ে চিন্তিত ও উদ্বিগ্ন। ইনু বলেন, সংক্রমণের বিস্তার রোধে লকডাউন ও শাটডাউনের কোনো বিকল্প নেই, কিন্তু অভিজ্ঞতা বলে 2-3 দিনের মধ্যে খাবারের জন্য সাধারণ মানুষের হাহাকার শুরু হয়, সংকট দেখা দেয়। সংক্রমিত ব্যক্তির জন্য বেড, অক্সিজেনের চাহিদা ও আইসিইউর জন্য দৌড়াদৌড়ি শুরু হয়। তিনি জেলা উপজেলা পর্যায়ে দ্রুত হাসপাতালের শয্যা বাড়ানো, হাইফ্লু নাজা ক্যানুলা, অক্সিজেন সিলিন্ডার, পোর্টেবল অক্সিজেন যোগান করার দাবি জানান। তিনি বলেন, করোনা মোকাবেলায় যেই সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী কাজ করছেন তাদের গত 9 মাসে নির্ধারিত কোনো দৈনিক ভাতা দেওয়া হয়নি। তাদের জন্য বরাদ্দ রয়েছে, তাদের অনুদান দেওয়া হোক। লকডাউন নিয়ে ট্রোল নয়, নিজেকে সচেতন করুন। মহামারী করোনাকে ঠেকাতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, তারপরও খুব বেশি নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না এ ভয়ঙ্কর সংক্রমণ। করোনা নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের বিকল্প নেই, তবে শুধু সরকার লকডাউন শাটডাউন দিলেই করোনা কমবে না। করোনা কমতে নিজেদেরকেও সচেতন করতে হবে। লকডাউনের এই সময় যা করতে হবে, এই সময় খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া না। লকডাউনের আগে খাবার, ওষুধ সহ প্রয়োজনীয় পণ্য এনে রাখুন, তবে 7 দিন চলে এমন বাজারই করবেন। অনেক বেশি এনে মজুত রাখা ঠিক নয়। করোনায় হঠাৎ বেড়ে যাওয়া ও লকডাউনে গড়ে থাকতে হবে, এটা অনেকের মধ্যে মানসিক চাপের কারণ। ভয় বা উদ্বেগ দূর করে সময় মতো গোসল, আহার, পরিষ্কার কাপড় পরুন, মুভি দেখা, বই পড়া, আরও অনেক শখের কাজ করে এই সময়টা কাজে লাগান। হালকা ব্যায়াম করে শরীরের জন্য খুব উপকার। ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে নিঃশ্বাসের ব্যায়াম নিয়মিত করতে পারেন। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে এবং পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখুন, তবে মহামারী করোনার ভাবনা দূরে রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যমের উদ্বেগ সৃষ্টিকারী হ্যাশট্যাগ বা কিওয়ার্ড মিউট করে রাখুন। সবচেয়ে বড় কথা, করোনা থেকে বাঁচতে হলে প্রথমে সচেতন হতে হবে, আর আতঙ্কিত না হয়ে মনোবল নিয়ে এই মহামারীকে পরাজিত করতে নিরাপদে থাকতে হবে। খুব সাধারণ স্বাস্থ্যবিধিগুলো মানতে হবে। রাজনীতিবিদ, নির্বাচিত প্রতিনিধিদের নির্ধারিত স্থানে থাকা উচিত। করোনায় অসহায় মানুষদের মধ্যে সাহায্য বিতরণে প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব নিয়ে আপত্তি জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। রাজনীতিবিদ ও নির্বাচিত প্রতিনিধিদের নির্ধারিত স্থানে থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। সোমবার জাতীয় সংসদ অধিবেশন 2021-22 অর্থবছরে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তোফায়েল আহমেদ এ আপত্তি জানান। এ সময় ডক্টর শিরিন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, এ জাতীয় সংসদে এমন কোনো সদস্য নেই যিনি নিজ দায়িত্বে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা সবাই সহযোগিতা দিয়েছি। জেলায় জেলায় প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা দিই, কিন্তু মানুষ মনে করে প্রশাসনিক কর্মকর্তারা দেয়। অনেক জেলায় প্রশাসনিক কর্মকর্তারা যায়নি। এতে রাজনৈতিক নেতাকর্মীদের যে কাজ সেটা মান্য হচ্ছে। প্রশাসনিক কর্মকর্তারাও থাকবে, কিন্তু রাজনৈতিক নেতারাও সম্পর্কিত থাকতে হবে। রাজনীতিবিদ ও নির্বাচিত প্রতিনিধি, তাদের জন্য যে নির্ধারিত স্থান রয়েছে তাদের সেটা থাকা উচিত। আমাদের জেলায় একজন সচিব থাকবে, এটা ভালো, আমরা তাদের বরণ করে নেব, কিন্তু তারা যায়নি। তিনি বলেন, 2018 সালে নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচিত ইস্তেহারে বলা হয়েছে ডিজিটাল বাংলাদেশ ও মধ্য আয়ের দেশ। ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব। আমরা তো মধ্য আয়ের দেশে উন্নত হয়েছি, শুধু মধ্য আয়ে রূপান্তরিত হইনি, উন্নয়নশীল দেশেও উন্নতি হতে যাচ্ছি। করোনার সময় প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিচ্ছে সেটা শুধু দেশে নয়, বিদেশেও সমাদিত হয়েছে। এ সময় তোফায়েল আহমেদ তার একটি কষ্টের কথা উল্লেখ করে বলেন, একজন সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করেছিল, আপনার জীবনের সবচেয়ে কষ্টের সময় কোনটি? তিনি বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের সময় আমাকে গ্রেফতার করা হয়েছে। কাশিমপুর থেকে আমাকে কুষ্টিয়া নেওয়া হচ্ছিল। ফেরিতে দেখলাম একটি গাড়িতে পতাকার। জিজ্ঞাসা করলাম, কার গাড়ি? বলল, মন্ত্রী নিজামী যাচ্ছে, তার গাড়িতে পতাকার আর আমার হাতে হাত করা। এটি আমার বড় দুঃখ। আজ এখন বক্তব্য দিচ্ছি, আবার সুযোগ পাবো কিনা জানি না। আমাদের কাছে 7,000 কিলোমিটার পাল্লার ড্রোন রয়েছে। ইরানের ইসলামিক পল্লবী গার্ড বাহিনী বা IRGCর প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি বলেছেন, তার বাহিনীর কাছে 7,000 কিলোমিটার পাল্লার ড্রোন রয়েছে। রবিবার তেহরান IRGCর তৈরি করোনা ভাইরাসের
নোরাটিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা জানান। জেনারেল সালামি বলেন, বিজ্ঞান থেকে শুরু করে প্রযুক্তি সহ সকল ক্ষেত্রে ইরান বিশ্বের সেরা দেশ কাতারে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে বহু ক্ষেত্রে ইরান সেরা দেশগুলোর সারিতে স্থান করে নিয়েছে। তিনি বলেন, আল্লাহর রহমতে আমরা এখন মহাকাশে কৃত্রিম উপগ্রহের অধিকারী। ন্যানো টেকনোলজিতে আমরা সামনের কাতারে রয়েছি। আমরা পাইলটবিহীন বিমান বা ড্রোন তৈরিতে একটা সফলতা অর্জন করেছি, যে আমাদের ড্রোন এখন 7,000 কিলোমিটার দূরত্বে উড়তে গিয়ে আবার ফিরে আসতে পারে। কমান্ডার বলেন, শুধু সামরিক ক্ষেত্রে নয়, সেই সঙ্গে আমরা বহু ক্ষেত্রে আমাদের বিশ্বের বহু দেশের থেকে এগিয়ে রয়েছি। ইরানের সামরিক বাহিনী সাম্প্রতিক বছরগুলোতে সমাস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে তেহরান বরাবর বলে এসেছে, কোনো দেশের বিরুদ্ধে হুমকির সৃষ্টি তাদের উদ্দেশ্য নয়, বরং আত্মরক্ষার স্বার্থে সামরিক খাতে শক্তিমত্তা অর্জন করছে ইরান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।